আসসালামু আলাইকুম। আমি এনাম আবার হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো দেখেন এখানে ইসরায়েল কিন্তু মানে লেবাননের মধ্যে ঢুকে গেছে, ওখানে মারামারি করতেছে এবং ইরানকেও আমরা দেখছি যে প্রায় 400টার মতো তারা বলতেছিল, কিন্তু প্রথমে 100, 120টা, 200টা এভাবে বাড়তে বাড়তে এখন তারা 1000, 1500 এরকম কথাও বলতেছে আর কি। তো মিসাইল মেরেছে ইসরায়েল, এবং ইসরায়েল আমেরিকা তারা মানে যৌথভাবে আবার নতুন করে হামলা করার সব কথাবার্তা বলতেছে কোথায়, ইরানে। তো ইয়েমেন আমরা দেখছি যে কয়েকদিন আগে ইয়েমেন মিসাইল মেরেছে আর কি। সেই মিসাইলগুলি হাইপারসনিক মিসাইল ছিল, সেগুলি মানে যে প্রতিরক্ষা ব্যবস্থা যেটা ছিল আমেরিকার এবং ইসরায়েল, সেগুলি আটকাতে পারেনি, একদম সরাসরি গিয়ে মানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনার মধ্যে আঘাত হানে এবং ব্রিজ ভাঙতে দেখছি, ঘরবাড়িতে গিয়ে ওগুলা বিধ্বস্ত হয়েছে আর কি। এগুলো আমরা দেখেছি। তো এখন মধ্যপ্রাচ্য জুড়ে যদি এরকম অবস্থা হয়, মানে এদিক থেকে ইরাক থেকেও মিসাইল অ্যাটাক হচ্ছে, গাজা থেকেও হচ্ছে, ওদিকে ইয়েমেন থেকে হচ্ছে, ইরান থেকে হচ্ছে, এবং লেবানন থেকেও আমরা এগুলা হতে দেখছিলাম। হিজবুল্লাহ এগুলি কি বলে অ্যাটাক করতেছিল আর কি। তো হাসান নাসরুল্লাহ উনি ওনাকে যেভাবে টার্গেট করে মানে হত্যা করা হয়, তো সেটা তো খুব নৃশংস আর কি। এবং সাথে সাথে প্রায় 11 জন ওখানকার তাদের যে লিডার যারা ছিল হিজবুল্লাহর, তারা মারা যান। এবং এরপর মানে ওদের একটা টার্গেটই ছিল। আমরা কিছুদিন আগে পেজার বিস্ফোরণ হইতে দেখছি, তারপরে ওয়াকিটকি বিস্ফোরণ হইতে দেখছি। তো তাদের এই পুরো কমিউনিকেশন নেটওয়ার্কটা তারা হিজবুল্লাহ ধ্বংস করে দিছে। তো হিজবুল্লাহ একটা খুব থ্রেট ছিল মানে ইসরায়েলের জন্য। এবং তা মানে সময় নিয়ে মাসের পর মাস ধরে কিন্তু তারা তাইওয়ানের ওই পেজার কি বলে ব্র্যান্ডের, সেটা তাইওয়ান এক্সপোর্ট করে নাই, কিন্তু তাইওয়ানের ওই ব্র্যান্ডের কোম্পানি বলছে যে এটা ইসরায়েল প্রকিউর করে হচ্ছে ইউরোপ থেকে, এবং ইউরোপ থেকে ওইটার ব্র্যান্ডটা লোগোটা ইউজ করে এটা লেবাননে পাঠানো হয়। এবং আমরা জানি যে পেজারগুলি যে টেক্সট মেসেজ হিসাবে তারা মোবাইলটাকে বাইপাস করে ওই পেজার ইউজ করতো আর কি, হিজবুল্লাহর যারা নাকি যোদ্ধা আছে। তো ওইটা যখন বিস্ফোরণ হয় তাদের ওখানে প্রচুর হতাহত হয় আর কি, এরকম নিহত হয়েছে আর কি পেজার বিস্ফোরণে। এবং পরপর আমরা ওয়াকি টকি দেখি আর কি। তো এরা হচ্ছে যে সেরকম আপনার একটা টেক্সট মেসেজ, নাসরুল্লাহর নামে টেক্সট মেসেজ আসছে, ওটা ওপেন করতে গিয়ে বিস্ফোরণ হয়েছে আর কি। তো এগুলি ক্রাইসিস আর কি। হ্যাঁ, এখন মিডল ইস্টে যে পরিমাণ যুদ্ধ দামামা বেজে উঠছে, ওখানে সিরিয়া, তারপরে লেবানন, তারপরে ওইদিকে ইয়েমেন, তারপরে ইরাক, হ্যাঁ, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ইভেন তুরস্ক হুঙ্কার দিচ্ছে। আমরা জানি না যে এখানে যদি পরিপূর্ণভাবে যদি আবার যুদ্ধ শুরু হয়ে যায় এবং আমেরিকা মানে প্লেন জেট বিমান পাঠাচ্ছে, তারপরে তারাও যদি ইনভলভ হয়ে যায়, আমি মনে করি না যে ইনভলভ হবে। কারণ হচ্ছে যে তাদের আবার ইলেকশন সামনে। তো এই সময়ে তাদের জড়িয়ে পড়াটা আসলে ঠিক হবে না, বা হবে না, হয়তো তারা ঠিক জড়াবে না এটার মধ্যে। কিন্তু যদি এরকম হয় যে সারা মিডল ইস্টের ওই জায়গাগুলিতে ছড়ায় পড়ে চারদিক থেকে, তো এইটা কিন্তু একটা সাংঘাতিক বিপর্যয় নিয়ে আসবে আমাদের জন্য। আমাদের বাংলাদেশের প্রায় 1.5 লক্ষ প্রবাসী যারা আছে লেবাননে, তারা কিন্তু আমরা দেখতেছি যে প্রচণ্ড কি বলে তাদের কিন্তু বেকারত্ব চলে আসছে। তারা জানের ভয়ে মানে আশ্রয় নিচ্ছে বিভিন্ন খোলা জায়গাতে। প্যান্ডেল ছিল এবং আশঙ্কা করা হচ্ছে যে উইন্টার পড়ে যাচ্ছে আর কি, অক্টোবরে ওইসব জায়গাতে একটু ঠান্ডা হয় এবং আস্তে আস্তে উইন্টারের মধ্যে কিন্তু খোলা জায়গাতে তারা থাকতে পারবে না। এবং আজকে দেখলাম যে ওখানে নাকি বৃষ্টিও হয়েছে। তো ওইটা একেবারে অবর্ণনীয় একটা দুর্দশা আমাদের প্রবাসী ভাইদের, ওখানে ভাই বোনদের জন্য আর কি। তো লেবাননে যারা আটকা পড়ছে, দেশ মানে 1.5 লক্ষ মানুষ আর কি। তো ওখানে একটা অ্যাম্বাসিও আছে বৈরুতের ওই অ্যাম্বাসির আশেপাশে বোম্বিং হচ্ছে আর কি। এবং অ্যাম্বাসির যারা আছে, অল্প কিছু মানুষজন আছে, তারা এদেরকে পালাতে সাহায্য করতেছে। তো তারাও একটা সুযোগ করে দিচ্ছে তারা যেন এক্সিট নিয়ে সেফ জায়গাতে চলে যেতে পারে। আর যারা ওখানে আটকা পড়ছে তাদের আবার যারা শেল্টারে আছে প্যান্ডেলের মধ্যে বা ওখানে
বিভিন্ন জায়গা থেকে যারা জমায়েত হয়েছে তারা বাংলাদেশিরা ওখানে আছে, তো ওখানে আবার খাবার দাবার বা তাদের সাহায্যের যেই ব্যাপারগুলি আছে, এমার্জেন্সি সাহায্য, সেগুলি অ্যাম্বাসি থেকে করা হচ্ছে। তো এখন আমরা খুব ওয়ারিড কি যে দেখেন এই যুদ্ধ, মিসাইল টিসাইল এগুলো যখন চলতেছে তখনই 4% কিন্তু তেলের দাম বেড়ে গেছে আর কি, ইন্টারন্যাশনাল 4% যে অয়েল প্রাইস সেটা বেড়ে গেছে। তো এখন ইরানে কিন্তু এখনও ইরানের কোনো তেলের খনিতে বোমিং করে নাই ইসরায়েল। তো তারা যে করবে না তা কিন্তু না, এখন ওরকম যদি হয় তো এক লাফে এই তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আই এম নট শিওর। এখন ডক্টর ইউনূসের যে যারা নাকি জ্বালানি উপদেষ্টা বা যারা আছে তাদের উচিত হবে যে ইমিডিয়েটলি আগামী 2-3 মাসের জন্য কি বলে একটা প্রকিউরমেন্টে গিয়ে একটা ডিপোজিট করার জন্য, কারণ ওইসব জায়গাতে তো আপনি তেলের ক্রাইসিসে পড়ে যাবেন আর কি, ট্রিমেন্ডাস তেলের ক্রাইসিস। এবং ওখানে ওই যে লোহিত সাগরের উপর দিয়ে সব বড় বড় মিসাইল যাচ্ছে, তারপর জাহাজের উপরে হামলা হবে, এটা হবে সেটা হবে, এটা তো একটা স্টার্ট হয়ে গেল আর কি। তো এখন আপনার তো ওই মিডল ইস্ট থেকে তেলের জাহাজও এগুলো আসতে পারবে না। তো আমরা দেখছিলাম যে ওখানে হুতিরা জাহাজের উপরে যখন আক্রমণ করতেছিল, বাংলাদেশ থেকে গার্মেন্টস যাওয়া বন্ধ হয়ে গেছিল এবং তারা সেই আফ্রিকা দিয়ে ঘুরে যাওয়ার কারণে এই প্রাইস বেড়ে যাচ্ছিল প্রচুর, প্রাইস এবং সময়। তো এইগুলা একে তো তেলের দাম বাড়বে এবং এটার ইমিডিয়েট এফেক্ট পড়বে যে তেলের প্রাইস যখন এগুলা সারা বিশ্বে বেড়ে যাবে, ইউরোপ আমেরিকাতে আমরা যেটা দেখছিলাম যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ঠিক ওই সময়, তখন তারা কিন্তু কার্টেল করলো আর কি, হ্যাঁ, প্রাইস যখন তাদের ইমিডিয়েট যেই খরচগুলি আছে ইউরোপ এবং আমেরিকাতে, তারা জামা কাপড় কিনা কমায় দিল আর কি। তো এইটাতে কিন্তু আমাদের গার্মেন্টস এক্সপোর্ট কমে গেছিলো ওই সময়। তো এটা এখনও আবার হবে। একে তো ইউক্রেন, ওইদিকে রাশিয়ার একটা অস্থিরতা, এটা তো এখনও আছে, এটাতে তো একটা এফেক্ট পড়েইছে। আবারও যদি এখানে একটা এফেক্ট পড়ে, আই এম নট শিওর যে গার্মেন্টসের অবস্থা কোথায় যায়। এবং এখন দেখেন আপনারা যে ইন্ডিয়ার যে যারা আছে এবং আওয়ামী লীগ, এরা যৌথভাবে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু তারা এই আশুলিয়াতে এরকম রাস্তা বন্ধ করে বসে আছে। তো এইটা তো আসলে ডক্টর ইউনূস ফেইলিওর হয়ে যাচ্ছেন আর কি, ব্যর্থ হয়ে যাচ্ছেন। আর আমরা বারবার গার্মেন্টসের মালিক যারা আছে তাদেরকেও বলতে শুনছিলাম যে এটা একটা রাজনৈতিক একটা কি বলে ঐক্য করে এটা রাজনৈতিক দিক থেকে যদি আপনারা সুরাহা করার চেষ্টা করেন সেটা ভালো হবে। কারণ এখানে দেখেন বিএনপি, জামাত আছে, তারপরে ডান বাম দল যারা আছে, সবাই মিলে যদি একটা ঐক্যের একটা প্ল্যাটফর্ম করে যদি তারা আশুলিয়ার ওইদিকে বা সাভারের ওইদিকে যদি অবস্থান নেয়, তো এই কি বলে মারামারির দরকার নাই, ওরা কিন্তু রাস্তাতে টিকতে পারবে না। এখন এখানে দেখা যাচ্ছে যে গার্মেন্টসের মালিকরাও তো আওয়ামী লীগের লোকজন আছে প্রচুর, তো তারা বেতন দিচ্ছে না, তারা উস্কায় দিচ্ছে, বেতন ইচ্ছা করে দিচ্ছে না দিলে কি হচ্ছে যে তারা রাস্তাতে নেমে আসবে এবং গুজব ছড়াচ্ছে যে ওদের মধ্যে থেকে যারা আছে তাদেরকে রেপ করা হচ্ছে মেয়েদেরকে, এবং এটা কারা করছে? আমাদের নিরাপত্তা বাহিনীর লোকজন। এবং তারা রাস্তাতে বেরোয় পুলিশের গাড়ি ভাঙচুর করতেছে এবং র্যাবের গাড়ি ভাঙচুর করতেছে। তো এখানে দেখেন গার্মেন্টসটা কিন্তু আমাদের যে যুদ্ধ, সেই কারণে কিন্তু গার্মেন্টসের উপর একটা প্রভাব আসতেছে এবং আমাদের ইন্টারনাল যে থ্রেট আছে সেটা। এখন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের ঐক্য ছাড়া কিন্তু আমার মনে হয় না যে এগুলি সামাল দেওয়ার কোনো ব্যাপার ঘটবে আর কি। এবং দেখেন এক্সপোর্ট কিন্তু আবার মার খাবে। বাংলাদেশে যে অন্যান্য যে আইটেমগুলো আছে এক্সপোর্ট, ওই একে তো আছে যে ওই এলাকাটা যদি আবার বন্ধ হয়ে যায় তাহলে আবার ঘুরে টুরে কোন দিক দিয়ে যাবে। এবং পাশাপাশি পারচেস যারা করতেছে বিভিন্ন ইউরোপ এবং আমেরিকা, তারা কিন্তু খরচ কমায় দিবে আর কি। তো খরচ কমায় দিলে কি হবে? কারণ তাদের তো এটা সাবসিডি করা লাগবে। তাদের যদি খরচ ওই তেলের জন্য, ফুয়েলের জন্য, ইলেকট্রিসিটির বিল বাড়ায় যাচ্ছে, কলকারখানার প্রোডাকশন খরচ যদি বেড়াচ্ছে, তাহলে এই খরচগুলি তারা কোন জায়গাতে কম্প্রোমাইজ করবে? খাদ্য খাওয়া বা জামা কাপড় বা ট্রিটমেন্ট, এইসব জায়গাতে। তো আমরা ইমিডিয়েটলি ওই পোশাকের উপরে দেখছি এবং অন্যান্য যেই এক্সপোর্ট হয়, লেদার এক্সপোর্ট হয়, মেডিসিন এক্সপোর্ট হয়, এইসব এক্সপোর্টে কিন্তু একটা প্রভাব আসবে। এবং 1.5 লক্ষ শুধু লেবাননের মধ্যে আছে,
তো তারা যদি দেশে ফিরে আসে তো একটা রেমিটেন্সের উপরে তো আমরা দেখতেছিলাম যে সেপ্টেম্বরেও প্রচুর ভালো রেমিটেন্স আসছে, 2 পয়েন্ট সামথিং বিলিয়ন ডলার, এটা অগস্টের চাইতে বেশি। তো এই সফলতা তো আসতেছে। আমাদের যেই প্রবাসী যোদ্ধা যারা আছে কি বলে ভাই বোনেরা, তারা প্রচুর রেমিটেন্স পাঠাচ্ছে দেশকে ভালোবেসে। তো এইটা কি আমরা ধরে রাখতে পারবো? এটা ওই যে মানে ইরাকের যুদ্ধ, কুয়েতের যুদ্ধ, ওই সময় আমরা দেখতেছিলাম যে কুয়েতে আক্রমণ করার সময় তারা সব পালায় চলে আসছিল এবং গাড়িতে করে, অনেকে গাড়িতে করে ড্রাইভ করে ইন্ডিয়া দিয়ে বাংলাদেশে আসছে, এরকম আমরা দেখছি। তো প্রবাসীরা দেশে ফিরে আসলে আবার এই লোকগুলাকে আবার অন্য জায়গাতে শিফট করা যায় কিনা সেটাও ইমিডিয়েটলি, নাহলে কিন্তু আমাদের আবার রেমিটেন্সে এটার ইম্প্যাক্ট পড়বে। এবং দেখেন সাথে সাথে মুদ্রাস্ফীতি হবে, মুদ্রাস্ফীতি হবে, তারপর জিনিসপত্রের দাম বাড়বে। তো এইগুলির জন্য আমাদের দেশের মধ্যে আরেকটু কীভাবে আমরা খাদ্য খাওয়া যেগুলি আছে সেগুলির প্রোডাকশন কীভাবে বাড়াইতে পারি, যে ধান চালের ব্যাপারগুলি আছে সেখানে কী বলে এগ্রিকালচারাল কস্টগুলো কীভাবে আরেকটু ঠিকঠাক করা, যে টোটাল মেকানিজমটাকে আবার নতুন করে সাজাইতে হবে। এবং এই যুদ্ধ যেন আমাদের লাইফ মানে যে কস্টটা আর কি, হ্যাঁ, এটা লিভিং কস্টটা, এটা যেন সহনশীল হয়। এটা যদি আবার মজুদ যারা করতেছে সিন্ডিকেট, তারা যদি আবার এগুলোর সদ্ব্যবহার করে, আমাদের লাইফ আরও কিন্তু মিজারেবল হতে বাধ্য। এবং দেখেন গার্মেন্টসটা বরাবরই কিন্তু আমাদের খুব হাইয়েস্ট একটা আর্নিং সোর্স ছিল। বলা হয়েছিল যে $55 বিলিয়ন এটা ইন্ডাস্ট্রি আমাদের। তো এখন এটার বাইরে সেমিকন্ডাক্টরের একটা বিজনেস, ওরা আমেরিকানরা খুব বড় একটা ব্যবসা, এটা হচ্ছে চিপস এগুলো তৈরি করে, মোবাইল বা ল্যাপটপ বা আরও উন্নত যে ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে সেগুলোর চিপস আর কি। তো এগুলি তারা এক সময় চায়না থেকে নিত, তো পরে ওদের সাথে একটু ক্রাইসিস হওয়াতে তারা কি বলে তাইওয়ান থেকে নিত। এখন আমরা দেখলাম যে এই 3 দিন যে মোদি আমেরিকাতে গেল, তো মোদির সাথে যেটা হয়েছে, তারা ইন্ডিয়া থেকে এটা করাবে। এবং মোদি এসে ওখান থেকেই একটা ঘোষণা দিয়েছে যে এই ফ্যাক্টরিটা হবে কোথায়, ওয়েস্ট বেঙ্গল, মানে কলকাতায়। এবং কলকাতার মমতা তো মানে চাঁদ হাতে পাওয়ার মতো একটা ব্যাপার হয়েছে আর কি। এখন বলা হয় যে $150 বিলিয়ন শেখ হাসিনা নিয়ে গেছে আর কি। তো এইটা তো সে মানে কিছু ঘুষঘাস মোদিকেও দিবে না। ভারত যেরকম বর্ডার খুলে তাদেরকে ওয়েলকাম জানাইছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা কলকাতাতে পার্কে দেখতেছি, অপু উকিলকে দেখতেছি। তো তারা তো ওখানে তাদের যে টাকা পয়সা নিয়ে গেছে, তাদের তো ওখানে ভাগ না দিলে তো তারা থাকতে পারবে না। এখন কথা হলো যে এটা যদি তারা 71-এর মতো মনে করে যে আওয়ামী লীগকে ওখানে পুনর্বাসন করে, ওই যে 71-এ তারা যেভাবে যুদ্ধটাকে বাংলাদেশে অর্গানাইজ করছিল, যে ওখানে রেখে টেখে দিয়ে বাংলাদেশের একটা কি বলে আশ্রয় শিবির আমরা ওখানে করেছিল, এবং ওখানে গেরিলা ট্রেনিং এগুলো অস্ত্র নিয়ে তারা আবার ঢুকছে। এখন তারা যদি আবার আরেকটা 71 এখানে জন্ম দেওয়ার চিন্তা করে আওয়ামী লীগকে নিয়ে, এবং অলরেডি কিন্তু বলা শুরু হয়েছে যে আওয়ামী লীগের যারা ওখানে আছে, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এইসব জায়গাতে তারা রাজনীতি করতে চায়, মানে খোলা ঘোরাফেরা করে রাজনীতি করতে চায়। তো এইটা নিয়ে কিন্তু একটা দ্বিধা আছে আর কি। তারা এই ভারত সরকার যদি এটা সুযোগ দিয়ে দেয় তাহলে আমরা বিপদে পড়বো। তো এখন ওই বাংলাদেশের সাথে তারা ওই যে এক্সপোর্ট করে যে $18 বিলিয়ন, $13-14 বিলিয়ন করে পাইতো, এটা তো বন্ধ হয়ে গেছে। তারপরে বাংলাদেশের ট্যুরিস্টরা যাইতো, মেডিকেল ট্যুরিস্টরা যাইতো। বাংলাদেশের হায়েস্ট মানে ভারতের হায়েস্ট ট্যুরিস্ট কান্ট্রি হয়ে গেছে আমেরিকার উপরে বাংলাদেশ। হ্যাঁ, প্রচুর বিলিয়ন ডলার তারা ওখানে অফিসিয়ালি ডিক্লেয়ার তো করে কম করিয়া, তার চাইতে আরো 2-3 গুণ হবে আর কি। আমরা কি কখনো দেখছি যে পেপারে যে রিপোর্ট ডাটা যেটা আসে সেটা একেবারে ট্রুথ রেজাল্ট মানে ডিসপ্লে করে? সেটা তো না। আসল যেটা আছে সেটা থেকে একদম কম করে হয়তো ফিগারগুলি দেখানো হয়। এবং দেখেন ওই জায়গাটাতে এক্সপোর্ট থেকে তারা আর্ন করতো, বাংলাদেশ থেকে যারা ট্যুরিস্ট মেডিকেলে যারা ট্রিটমেন্ট করাতে যেত, তারা ওখানে টাকা পয়সা ডলার ফেলে দিয়ে আসতো। এবং এটা একটা মজা, হ্যাঁ। এবং তারা বাংলাদেশে 26 লক্ষ লোককে এখানে রেখে দিছিল ইলিগাল, এবং তাদের বাংলাদেশ মানে হাইয়েস্ট আর্নিং যে রেমিটেন্স, ওরা বাংলাদেশ ছিল 4 নম্বর, পরে বলা হচ্ছিল যে আরও উপরে উঠে আসছে, মানে 3 নম্বর। তো ক্যান ইউ ইমাজিন যে 140 কোটির দেশের
থার্ড হায়েস্ট মানে রেমিটেন্স আসতো বাংলাদেশ থেকে। ইতটুকু একটা দেশ 17 কোটি মানুষের, মানে বাংলাদেশের 26 লক্ষ মানুষ বেকার ছিল এবং সেখানে ভারতের লোকজন এখানে কাজ করতো। মানে বাংলাদেশের বাহিনীগুলা তো এখন যে পুলিশ নাই কেন, কারণ এগুলি সব ভারতের পুলিশ ছিল, আমরা পালাইতে দেখছি। আমি আমার এরকম ভিডিও বানাইছি যে যারা এয়ারপোর্ট দিয়ে পালাই গেছে 5ই আগস্টের পরে, তারা অনেকে মানে ইন্ডিয়ান ছিল। তাজুল ইসলাম সাহেব, ওই চিফ প্রসিকিউটর, সেও বলছে যে এই হিন্দি স্পোকেন যারা খুব ব্রুটাল ছিল, গুলি করে মারছে বা অত্যাচার করছে বেশি করে, তো তারা বাংলাতে বলেনি, হিন্দিতে বলতো আর কি। তো এই বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসন, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, সব জায়গাতে আর্মি এই মানে ভারতের লোকজন কাজ করতো, চাকরি করতো এবং ইলিগাল ওয়েতে তারা টাকা পয়সা নিয়ে যেত। তো এইটা তো এখন বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে এক্সপোর্ট থেকে বন্ধ হইলো, তারপরে মেডিকেল যারা ট্রিটমেন্ট করাতে যাইতো, ট্যুরিস্টরা যাইতো, ট্যুরিস্টের তো ভিসাই নাই, ভিসা বন্ধ, তো সেটাও বন্ধ হয়ে গেছে। তারপর রেমিটেন্সটাও ধরেন এখন তো আর বাংলাদেশে ভারতের ওরা কেউ নাই, মানে যেই কন্ট্রাক্টররা এখানে কাজ করতো, শ্রমিকরাও ইন্ডিয়া থেকে আসতো, ওরাও পলাইছে। এখন এই 3টা সেক্টর থেকে তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট নিত। এবং পাশাপাশি দেখেন আমাদের যে বর্ডার কিলিংগুলো হইতো, তারা বলতো যে আমরা গরু চোরাচালানি করতেছে, আসলে করতো কিন্তু তারা, হ্যাঁ, তাদের এই বাংলাদেশের রুট দিয়ে, এই চিটাং দিয়ে বিভিন্ন দেশে পাচার করা, মানে এই নেশা জাতীয় যেই ইয়েগুলো আছে, সামগ্রী দ্রব্যগুলি ছিল, একটা সেফ রুট ছিল বাংলাদেশ। এবং ওরা এই চারদিক দিয়ে যে বর্ডার, খোলা বর্ডার, বাংলাদেশের বিজিবিরা তো জীবনে কিছু বলে না এগুলি, আমরা দেখিও না যে কোনো চালান ধরতে, মানে নেশা জাতীয় যে নার্কোটিক্স যেগুলো আছে আর কি, এগুলি ধরতে। তো এটা একটা সেফ হেভেন ছিল তাদের এই স্মাগলিং। তারা নার্কোটিক্সের মানে স্মাগলিং করতো, নেশা জাতীয় দ্রব্যের। ফেন্সিডিল তো ইলিশ যায় আর তারা ফেন্সিডিল পাঠায়, মানে চিন্তা করছেন? এটা তো শুধু বাংলাদেশের মার্কেট, আর বাংলাদেশের বুকের উপর দিয়ে যে ওই সারা বিশ্বে পাঠাইতো, সেটার তো কোনো হিসাবই নেই। গোল্ড পাচার হইতো বাংলাদেশে, দুবাই থেকে এইসব কি বলে আওয়ামী লীগের এমপি নেতারা ওই আনার মূল্য কি কইরা 2000 কোটি তো ওরা মায়ের ভোগে চলে গেছে। ওই যে যেই টাকাটা নাকি ওখানে লোকজন মেরে দিছে, আমার তো মনে হয় যে ওরা ইন্ডিয়ানরাই মারছে আর কি। যাই হোক, এই গোল্ডের স্মাগলিং ছিল, আর্মস, প্রচুর ইন্ডিয়ান আর্মস এগুলা বাংলাদেশে ঢুকতো। শুধু কি বাংলাদেশে বেচছে তা না, সারা বিশ্বে বেচছে, এটাকে ট্রানজিট হিসাবে ইউজ করতো আর কি। চারদিকের বর্ডার তো তাদেরই। তো এগুলো তো সব বন্ধ হয়ে গেছে। তো আমি মনে করি যে এইটা মানে 30 থেকে 50 বিলিয়ন ডলারের একটা ব্যবসা ছিল তার মাসে, এইটা বন্ধ হয়ে গেছে। আপনারা বলতে পারেন এটা 20 বিলিয়ন বলতে পারেন, 20 বিলিয়ন থেকে আমি মনে করি 50 বিলিয়ন ডলারের, কারণ ওই স্মাগলিংয়ের হিসাব তো কোনো রেকর্ডে নেই। আর ওই মেডিকেল ট্যুরিস্ট আর এই আমাদের যে ট্যুরিস্ট ওখানে গিয়ে টাকাগুলি ফেলে দিয়ে আসতো, সেটা কি বাংলাদেশের কোনো সরকারি খাতায় আছে? ওরা যা বলবে তাই, তো ওরা কি সঠিক তথ্য দিবে? তা তো দেওয়ার কথা না। তো এভাবে কিন্তু তারা আমাদেরকে এই করেছে, নাজেহাল করেছে। তো আমি মনে করি না যে এই কি বলে আওয়ামী লীগের যে যারা ওখানে আছে তারা থাকা অবস্থায় তাদের সাথে এই সম্পর্কটা স্বাভাবিক হবে। কিন্তু কি বলে মমতা ও খুশি হয়ে গেছে যে না, আমাদের এই বাংলাদেশের সাথে ব্যবসা না করলে চলে, কারণ হচ্ছে যে সেমি কন্ট্রাক্টরের ব্যবসা তারা পেয়ে গেছে, ওখানে ফ্যাক্টরি হবে এবং এইটা একদম মানে অন্যরকম একটা ব্যাপার। তা আমার কথা হলো কি যে ডক্টর ইউনূস তাইলে এই যে আমাদের গার্মেন্টসের অল্টারনেটিভ কী হবে? তা আমরা কি সাহায্যের জন্য ওনাকে প্রধান উপদেষ্টা বানাইছি? বা ওনারা কি জানে যে এরকম চিপস তৈরির একটা কারখানা আছে, যেটা ঘরে বসে বা এরকম ছোট ছোট কারখানার মধ্যে এরকম বিলিয়ন ডলার আয় করা যায়? তাহলে আমেরিকাতে উনি জো বাইডেনের কাছে সাহায্য না চাই বলতে পারতো যে আমাদের একটা ফ্যাক্টরি করার সুযোগ দেন। এইগুলি তাদের ওই যে প্রতিরক্ষা মানে অস্ত্র মানে ওই যে গাইডেড মিসাইল যেগুলি মারে, সেখানে ওই মানে সেমি কন্ডাক্টর ইউজ হয় আর কি। তো এটা মানে শুনেছিলাম, বাট এরকম খুব সেন্সিটিভ জায়গাগুলিতে তারা ইউজ করে। আর ল্যাপটপ, মোবাইল এসব জায়গাতে তো হরহামেশা হয় আর কি। একটা ফ্যাক্টরি এখানে উনি এখনও যদি চেষ্টা করেন, একটা সেমি কন্ডাক্টরের একটা কিন্তু ডিল বাংলাদেশের সাথে করাই যায়।
তো এগুলি করেন, আমাদের আসলে তো উন্নত হইতে হবে এবং এই গার্মেন্টসের থেকে আমাদের আসলে অন্য একটা সেক্টর মানে মানে তৈরি করতে হবে আর কি। কারণ এরকম দুর্যোগের সময় যদি গার্মেন্টসও বন্ধ হয়ে যায় এবং ইমিডিয়েটলি করতে হবে। আপনারা ওই যে ডক্টর ইউনূস যেরকম চায়নাকে বলছেন যে বাংলাদেশে ওই সোলার ফ্যাক্টরি করার জন্য, হ্যাঁ এটা খুব ভালো জিনিস। আপনারা ডায়মন্ড পলিশিং ফ্যাক্টরি করেন, এইটাও প্রচুর বিলিয়ন বিলিয়ন ডলার আয় আসে। এগুলি ছোট খাটো যে প্রজেক্টগুলো আছে এগুলি বাংলাদেশের অল্প জায়গার মধ্যে আমরা করতে পারি, এগুলোর ব্যাপারে উদ্যোগী নেন। আর না হলে পারে এরকম যুদ্ধ মানে বিদ্রোহ শুরু হয়ে গেলে আমাদের বাঁচা একটু কঠিন হয়ে যাবে। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।